আসসালামু আলাইকুম। আবারও আমরা কাজ শক্তি ক্ষমতার লেকচার 2-এ আরো একটি নতুন টাইপের প্রবলেম দেখার চেষ্টা করব। আমাদের নতুন টাইপটা হচ্ছে স্প্রিং। এখন খেয়াল করে দেখো, এখানে স্প্রিং এর মধ্যে ভর্তি পরীক্ষায় বিগত বছরে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দুইবার স্প্রিং রিলেটেড প্রশ্ন এসেছে এবং গুরুত্বের ভিত্তিতে এটা আমরা 2 স্টার সেট করেছি। চলো প্রথমে স্প্রিং বল দ্বারা কৃত কাজটা আমরা একটু দেখে নিই। যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, স্প্রিং এর কাজ সম্পর্কিত আইডিয়াগুলো এখান থেকে আমরা জেনারেট করার চেষ্টা করব। প্রথম কথা, আমি যদি এখানে একটা স্প্রিং নেওয়ার চেষ্টা করি, ধরো এখানে একটা স্প্রিং আছে, সেই স্প্রিং ধ্রুবক আছে ধরো কে। এখন আমি যদি স্প্রিং কে একটা সার্টেন ফোর্সে টানি, ধরো আমি এর ডান দিক বরাবর তার প্রসারণ ঘটাতে যাচ্ছি, তাহলে প্রসারণটা কোন দিকে? ডান দিকে। ডান দিকে প্রসারণের জন্য স্প্রিং আমাকে কোন দিকে বাধা বল প্রয়োগ করবে বলতো? স্প্রিং আমাকে অবশ্যই বিপরীত দিকে একটা বাধা বল প্রয়োগ করবে, যাকে আমরা বলতেছি এফএস। আমরা এটাকে স্প্রিং বলও বলি, আবার মাঝে মধ্যে এটাকে আমরা প্রত্যয়নী বলও বলি। এটা কিন্তু তোমরা পড়ে এসেছো, এটাকে আমরা প্রত্যয়নী বল বলতে পারি। এখন খেয়াল করে দেখো, এই যে প্রত্যয়নী বল এবং এই যে প্রসারণ, দুটি পরস্পর বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ এফএস বাম দিকে কাজ করলে প্রসারণ কাজ করছে ডান দিক বরাবর। আবার আরেকটা কেস চিন্তা করো, ধরো তোমার একটা স্প্রিং আছে এইভাবে, স্প্রিংকে তুমি সংকোচন করতে চাচ্ছ বাম দিকে। তাহলে স্প্রিংকে তুমি যখন বাম দিকে সংকোচন করতে চাবা, তখন সংকোচনের এগেনস্টে স্প্রিং অপোজিট দিকে একটা ফোর্স তোমাকে দিবে, অর্থাৎ স্প্রিং তোমাকে বিপরীত দিকে একটা বল দিবে, তোমার প্রত্যয়নী বল এফএস। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই অংশেও তোমার এফএস এর এবং এক্স এর যে ডিরেকশন, এক্স যদি বাম দিকে কাজ করে স্প্রিং বল কাজ করতেছে ডান দিক বরাবর, আর এক্স যদি ডান দিক বরাবর কাজ করে তো স্প্রিং বল কাজ করতেছে বাম দিক বরাবর। অর্থাৎ তারা পরস্পর বিপরীত দিকে কাজ করে এবং এটাই স্বাভাবিক। একটা স্প্রিং কে তুমি যত আস্তে 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 যত বেশি প্রসারণ করতে চাবা, স্প্রিং তোমাকে তত বেশি আস্তে আস্তে বাধাদানকারী বল প্রয়োগ করবে। তার মানে এই এফএসটা হচ্ছে এক্স এর প্রপোর্শনাল। আমরা জানি যে এই এফএসটা হচ্ছে এক্স এর প্রপোর্শনাল, এবং যেহেতু দিক পরস্পর অপোজিট, আমরা এখানে কি বলতে পারি? একটা মাইনাস বলতে পারি। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে যদি একটা ধ্রুবক চলে আসে, তোমরা খুব ভালো করেই জানো যে এফএস এর মানটা এভাবে তখন মাইনাস কে এক্স লেখা যায়। এখন ভাই আমরা তো এই বিষয়টা জানি যে এফএস ইকুয়ালস টু মাইনাস কে এক্স। তো মাইনাসটা আসলে কি বোঝায় আবারও বলি? দিক বোঝায়। এবার আমার কি লাগবে দেখো, কৃত কাজ লাগবে। কৃত কাজ যদি আমি হিসাব করি, আমি ইকুয়েশন লিখলাম ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফএস এক্স। এখন এফএস এক্সটা না লিখে আমরা এখানে ডিএক্স লিখবো, কারণ কি? এটা একটা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, তাহলে এখানে লিখবো এফএস ডিএক্স। এখন খেয়াল করে দেখো, এফএস এর মানটা হচ্ছে আমার মাইনাস কে এক্স, আর এই পাশে আমাদের আছে হচ্ছে ডিএক্স। সো ইন্টিগ্রেট করে তুমি ধরো স্প্রিং কে একটা ইনিশিয়াল লিমিট থেকে ফাইনাল লিমিটে দিবে। অর্থাৎ তোমার ধরো স্প্রিংটা প্রথমে এই কন্ডিশনে ছিল, এটা হচ্ছে স্প্রিং এর ইনিশিয়াল কন্ডিশন। এই স্প্রিংটাকে তুমি কি করছো? স্প্রিংটাকে তুমি টান দিয়ে আস্তে আস্তে বা সংকোচন করে তুমি এখানে নিয়ে আসছো। তাহলে স্প্রিংকে তুমি কতটুকু চেঞ্জ করছো দেখো তো? এই ইনিশিয়াল জায়গা থেকে তুমি তাকে এতটুকু চেঞ্জ করছো। তাহলে এটা হচ্ছে স্প্রিং এর জন্য কি হবে? ফাইনাল কন্ডিশন। তার মানে এখানে খেয়াল করে দেখো, স্প্রিং এর ইনিশিয়াল থেকে ফাইনালে নেওয়ার জন্য তোমার ইকুয়েশনের লিমিট সেট করতে হবে। সো আমরা এখানে ইনিশিয়াল লিমিট বসালাম এক্স ইনিশিয়াল, ফাইনাল লিমিট বসালাম এক্স ফাইনাল। এখন এখানে কি করবা? এই কেটা বা মাইনাস কেটা আসলে এখানে ধ্রুবক। তাহলে এখানে আমি কি বলতে পারি বলতো? এখানে আমি বলতে পারি মাইনাস কে, এই এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়? এক্স স্কোয়ার বাই টু। সেখানে আমি লিখলাম এক্স স্কোয়ার বাই টু। সুন্দর করে এখানে কি বসাইতে হবে ভাইয়া? লিমিট বসাইতে হবে। উপরে এক্স ফাইনাল, নিচে এক্স ইনিশিয়াল। এখন তোমরা কি জানো লিমিট সেট করতে হয়, তাহলে লিমিটের ভ্যালুগুলো এখানে সাবস্টিটিউট করে দাও। তাই এখানে কি আসে দেখো, হাফ, এই টুটা আমরা সামনে নিয়ে আসলাম আগেই, এবং এখানে যে মাইনাসটা আছে মাইনাসটাকে ওর সামনে রাখলাম। এখানে কি আছে? কে আছে। সো ইনিশিয়ালি এক্স এর সাথে ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, আগে তো একটা মাইনাস আছে, মাইনাসটা থাকলে কেমন কেমন যেন লাগে। তো আমরা কি করব? মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিই। গুণ করলে কি আসে দেখো, হাফ, এই ইনিশিয়ালটা সামনে চলে আসবে, এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। তার মানে স্প্রিং বল কর্তৃক কৃত কাজটা কি আসবে? হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স ফাইনাল স্কোয়ার। আমরা যদি একটু ক্লিয়ারলি এখানে লেখার চেষ্টা করি দেখো, আমার এই কাজের মানটা হবে হাফ কে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস ফাইনাল স্কোয়ার, এবং এখানে আমার ইনিশিয়ালটা হচ্ছে তার আদি অবস্থান বোঝাচ্ছে,
এবং ফাইনালটা হচ্ছে তার শেষ অবস্থান বোঝাচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো পরবর্তী সেগমেন্টে আমরা স্প্রিং বল এর বিরুদ্ধে কৃত কাজ দেখব। স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজটাকে মাঝে মধ্যে আরেকটা টার্ম দ্বারা বলা হয়, সেটা হচ্ছে এজেন্ট দ্বারা কৃত কাজ। এজেন্ট আসলে ভাইয়া কে? এজেন্ট হচ্ছে স্প্রিং বাদে অন্য যারা আছে, সহজ ভাষায়। অর্থাৎ একটা স্প্রিংকে যদি আমি আস্তে আস্তে টেনে টেনে প্রসারণ করি, সেক্ষেত্রে আমি হচ্ছে এজেন্ট। একটা স্প্রিংকে তুমি যদি টেনে টেনে আস্তে 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 ধরো সংকোচন করে ফেললা, তাহলে তুমি হচ্ছে এজেন্ট। অর্থাৎ স্প্রিং বল বাদে বা স্প্রিং বাদে যারা আছে তাদেরকে আমরা সহজে এজেন্ট চিন্তা করতে পারি। এখন খেয়াল করো, স্প্রিং বলের বিরুদ্ধে কাজ আমরা আগের মতোই চিন্তা করি যে একটা স্প্রিং আমার এভাবে আছে এবং স্প্রিংকে আমি কি করতে চাচ্ছি, আস্তে আস্তে এখান থেকে সরণ ঘটাতে চাচ্ছি, প্রসারণ ঘটাতে চাচ্ছি, ধরো এক্স। এখন স্প্রিং বল আমাকে কোন দিকে বাধা দেয় সেটা আমরা জানি, একটু আগে আমরা দেখছি যে স্প্রিং বল আমাকে ভাই বিপরীত দিকে বাধা দেয়। তুমি একটা চিন্তা করো, স্প্রিং তোমাকে বিপরীত দিকে বাধা দিচ্ছে, দ্যাটস ফাইন, বাট স্প্রিং বলের বিরুদ্ধে তুমি যদি আস্তে আস্তে কাজ না করতা, অর্থাৎ তুমি যদি ডান দিকে বল প্রয়োগ না করতা স্প্রিং বলের বিরুদ্ধে, তাহলে কি স্প্রিং কখনো এক্স পরিমাণ সরণ ঘটতো? অ্যান্সার হচ্ছে না। তাহলে স্প্রিং কে এক্স পরিমাণ প্রসারণ করার জন্যই তুমি কোন দিকে বল দিছো? অবশ্যই ডান দিকেই বল দিছো। এই ডান দিকে তোমার দেওয়া যে বল, সেই বলটাকে আমরা এফ এ দ্বারা লিখলাম, মানে হচ্ছে কি, এটা হচ্ছে এজেন্টের বল, এটা হচ্ছে এজেন্ট দ্বারা প্রযুক্ত বল। এখানে খেয়াল করে দেখো, এজেন্ট দ্বারা প্রযুক্ত বল এবং এক্স দুজন একই ডিরেকশনে কাজ করতেছে। এটা কিন্তু সংকোচনের জন্য সত্যি, প্রসারণে যেমন একই দিকে কাজ করবে, সংকোচনে একই দিকে কাজ করবে। তার মানে দুজনের দিক যদি একই হয়, তাহলে এফ এ ইকুয়ালস টু আমার কি লিখতে হবে? অবশ্যই পজিটিভ কে এক্স লিখতে হবে। এখানে প্লাস থাকবে, কেন প্লাস থাকবে? কারণ দুজনের দিক কি একই। আর মাইনাস কখন ছিল একটু আগে দেখো, মাইনাস তখনই ছিল, এই যে এখানে মাইনাস কখন ছিল, কারণ হচ্ছে দিক পরস্পর কি ছিল? বিপরীত। একজন ডানে কাজ করলে একজন কোন দিকে কাজ করতো? বিপরীত দিকে। এবার দেখো, এজেন্ট দ্বারা কৃত কাজে যদি আমি ইকুয়েশন লিখি, ধরো ডব্লিউ এ লিখলাম, আগেরটাকে আমরা হচ্ছে ডব্লিউ এস লিখতে পারি। তাহলে ডব্লিউ এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ এফ এ ডিএক্স। এখন এফ এর মানটা একটু বসায় দাও। এফ এর মানটা আমরা কত বসাইতে পারি? কে এক্স ডিএক্স। আগের মতোই এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনালে তুমি লিমিটটা সেট করে রাখো। এখন এখানে সহজে মানটা বসাও। দেখো কে এটা তো ধ্রুবক, সে বাইরে চলে আসবে। এখানে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে? এক্স স্কোয়ার বাই 2। এরপর তোমার লিমিট আছে কত? একটা আছে হচ্ছে এক্স ফাইনাল, একটা হচ্ছে এক্স ইনিশিয়াল, বসায় দাও। এখন তুমি এখানে সাবস্টিটিউট করো, সেখানে আমি হাফ কেটা কমন নিতে পারি, নিলে এখানে বাকি থাকে কে? শুধুমাত্র এক্স। তাহলে এক্স এর ফাইনাল স্কোয়ার মাইনাস কি? ইনিশিয়াল স্কোয়ার। এখানে লিখতে পারি এক্স এর ফাইনাল স্কোয়ার থেকে ইনিশিয়াল স্কোয়ারটাকে আমার বাদ দিতে হচ্ছে। সো এটাই হচ্ছে আমার এজেন্ট দ্বারা কৃত কাজ। তাহলে খেয়াল করে দেখো একটা বিষয়, আমার যখন এজেন্ট দ্বারা কাজ হিসাব করতে হয় বা স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করতে হয়, তখন কিন্তু ফাইনাল বা শেষ অবস্থানটা আগে। তাহলে শেষ থেকে আমরা কি বাদ দিচ্ছি? আদি অবস্থানটাকে বাদ দিচ্ছি। কিন্তু আগের যে ম্যাথটা ছিল, আগের যে টাইপটা ছিল, সেখানে আদি অবস্থান থেকে শেষ অবস্থানটা বাদ দেওয়া হয়েছিল। তো আমার সাজেশন হচ্ছে যে কোনো একটা তোমরা মনে রাখবা, সবচেয়ে বেশি আসলে এই স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজটাই লাগে। সো এইটা তোমরা হচ্ছে ক্লিয়ারলি মনে রাখবা যে ফাইনাল থেকে ইনিশিয়ালটাকে বাদ দিতে হয়। তাইলে স্প্রিং বল দ্বারা যেটা, সেটা অবশ্যই বিপরীত হবে। সো বিপরীতটা আমাদের এমনি মনে থাকবে। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে মনে রাখবো। এবার খেয়াল করো, স্প্রিং সংযোজনের ক্ষেত্রে তোমরা জানো যে দুই রকম ভাবে তাকে আমরা কম্বাইন করতে পারি। সিরিজেও তাকে কানেক্ট করতে পারি একটার সাথে একটা, আমরা যেমন পিটিতে যখন দাঁড়াই ওইরকম। আবার আমরা তাকে পাশাপাশিও কিন্তু সংযুক্ত করতে পারি। তাহলে সিরিজ সংযোগে দেখো, আমাদের এখান থেকে যদি একটা স্প্রিং থাকে, ধরো এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এখানে একটা অবজেক্ট কানেক্ট করে আমি হচ্ছে স্প্রিংটাকে একটা সার্টেন ফোর্স দিচ্ছি, ধরো এফ। এখন কি হবে? স্প্রিংটাকে যখন আমি প্রসারণের চেষ্টা করব, ধরো স্প্রিংটা এখান থেকে ধরো প্রসারিত হয়ে ধরো এখানে চলে গেছে। তাহলে আমরা নতুন একটা চিত্র আঁকি, দেখো এটা হচ্ছে আমাদের নতুন চিত্র। এখন খেয়াল করো, আমাদের মোট যে প্রসারণ, মোট প্রসারণ কত? ধরো মোট প্রসারণ হচ্ছে এক্স। কিন্তু এই মোট প্রসারণটা পাওয়ার জন্য আমার কি আসলে একটা স্প্রিং প্রসারিত হয়েছে নাকি দুইটা স্প্রিং প্রসারিত হয়েছে? দুইটা স্প্রিং। কিভাবে? প্রথম স্প্রিং এ যদি স্প্রিং ধ্রুবকটা আমরা কে1 ধরি, পরটা যদি কে2 ধরি, তাহলে এইখানে খেয়াল করো কে1 এর স্প্রিংটাও প্রসারিত হয়েছে, কে2 এর স্প্রিংটাও প্রসারিত হয়েছে। তাহলে এখানে কে1 স্প্রিংটা ধরো প্রসারণ হয়েছে ধরো x1 পরিমাণ, ধরো এতটুকু অ্যামাউন্ট, আর কে2 ধরো এতটুকু অ্যামাউন্ট চেঞ্জ হয়েছে, ধরো সেটা হচ্ছে x2 পরিমাণ। তাহলে x1 এবং x2 মিলেই তো আমার এক্সটা তৈরি হয়েছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা বলতে পারি মোট প্রসারণ x ইকুয়ালস টু x1 প্লাস x2।
তাহলে এখান থেকে দেখো আমরা ইকুয়েশন জানি যে f ইকুয়ালস টু kx, শুধুমাত্র মান দ্বারা আমরা এখানে হিসাব করার চেষ্টা করছি। তো এখানে x এর মানটা তাহলে কি হবে, f বাই k। এখন এখানে যেই স্প্রিং ধ্রুবকটা আমার লাগবে, দুটা মিলায় যে আমার কম্বিনেশনটা সেটা সিরিজে আছে, তার মানে আমি x এর বদলে কি লিখতে পারি, f বাই k s, মানে এখানে সিরিজ কম্বিনেশন বোঝাচ্ছে। তাহলে এই x1টা কত হবে, ফোর্স ডিভাইড বাই k1, আর x2 হবে ফোর্স ডিভাইড বাই k2। তাহলে খেয়াল করো দুই পাশ থেকেই এফটা হচ্ছে আমার কমন যায়, তো দুই পাশ থেকে এফটা কমন গিয়ে কাটা চলে যাবে। তাহলে এখানে কি থাকবে, 1/ks সমান 1/k1 প্লাস 1/k2। অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ যে নর্মালি যখন আমরা হিসাব করি, রোধের ক্ষেত্রে যেমন হিসাব করতাম সমান্তরাল, সেটা হচ্ছে আমার এই স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণীতে কাজ করে। অর্থাৎ রোধের সাথে স্প্রিং এর যে কম্বিনেশনটা সহজে মনে রাখতে পারো উল্টা, রোধের ক্ষেত্রে যেটা আমরা সমান্তরালে করতাম সেটা হচ্ছে স্প্রিং এর শ্রেণী অথবা সিরিজ কম্বিনেশনে। আচ্ছা, পরবর্তী অংশ দেখো, এখানে বলছে সমান্তরাল সংযোগ। আমরা যদি সমান্তরাল সংযোগের একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, ধরো এখানে একটা স্প্রিং আছে রাখা, এখানে আর একটা স্প্রিং রাখা আছে, দুইটার সাথে একটা বস্তু কানেক্ট করে এরপর একটা সার্টেন ফোর্সে আমরা বল দিচ্ছি। এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি স্প্রিংটাকে আস্তে করে ধরো প্রসারণ করি, কিছু একটা অংশ ধরে ধরো প্রসারণ করলাম, ধরো নতুন একটা চিত্র হচ্ছে এরকম, আমার ধরো প্রসারণ হয়েছে হচ্ছে এতটুকু, তাহলে আমার প্রথম যে স্প্রিং আছে সেটা ধরো এরকম, সেকেন্ড স্প্রিং ধরো এরকম। তাহলে আমার টোটাল যে প্রসারণটা হয়েছে, এখানে দেখো টোটাল যে প্রসারণটা হয়েছে, যদি আমি বলি এক্স অ্যামাউন্ট, এক্স অ্যামাউন্ট কিন্তু দুজনের ক্ষেত্রেই সমান। আমার এই প্রথম স্প্রিং এর ক্ষেত্রেও সরণ যতটুকু হয়েছে, দ্বিতীয় স্প্রিং এর ক্ষেত্রে সরণ কিন্তু একই হয়েছে। তাহলে x1 x2 এখানে কিন্তু দেওয়ার কোনো দরকার নাই, কারণ একই মান। আচ্ছা, তাহলে খেয়াল করো আলাদা কোনটা হবে। দেখো প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে আমাদের k1, আর পরের স্প্রিং এর ধরো স্প্রিং ধ্রুবক হচ্ছে আমাদের k2। তাইলে এখানে দুজনের উপর যে বলটা আমি প্রয়োগ করছি, এই যে বলটা আমরা এখানে প্রয়োগ করছি, বলের কারণে কি হয়েছে, দুজনের সরণ একই আছে, তাহলে কিছু না কিছু তো আলাদা হইতে হবে। কি আলাদা হবে, সেটা হচ্ছে একই পরিমাণ সরণের জন্য তোমার দুজনের অনুভূত যে বল, সে অনুভূত বলটা আলাদা হবে। এখন অনুভূত বলটা আবার কিভাবে ভাই আলাদা হয় সেটা একটু তোমাদের বুঝাই। দেখো আমরা যদি এভাবে লিখি যে ধরো F ইকুয়ালস টু kx, এখন আমরা এখানে কি ফিক্স করছি, দেখো তো সরণটাকে ফিক্স করছি, তাহলে এই সরণটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সরণ কনস্ট্যান্ট হইলে দেখো তো কি বলা যায়, এফ ইজ প্রপোর্শনাল টু কে। তার মানে কি বোঝাচ্ছে, যার স্প্রিং ধ্রুবক বেশি হবে সে বাধাদানকারী বলটাও কি দিবে, বেশি দিবে। তার মানে এখানে যে দেখতে পাচ্ছ দুইটা স্প্রিং ধ্রুবক আলাদা আলাদা, একজন হচ্ছে k1 একজন হচ্ছে k2। তাহলে k1 k2 এর মধ্যে যার স্প্রিং ধ্রুবকটা বেশি হবে সে কি দিবে, তোমার এই প্রসারণের জন্য বাধাটা কি দিবে, বেশি দিবে। অর্থাৎ তুমি প্রসারণ করতে চাচ্ছ, ধরে নাও যে k1টা বড়, তাহলে k1টা বাধা বল কি দিবে, বিপরীত দিকে বেশি দিবে। তাইলে এখানে আমাদের একটা বাধা বল যদি আমি এখানে f1 ধরি, তাহলে এখানে আমার বাধা বলটা কত হবে, f2 হবে। তার মানে বল দুটো হচ্ছে আলাদা, এবং দুইটা বল কই থেকে আসছে ভাই, এই এফ থেকে আসছে, তাই না, এফ এর এগেনস্টে কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো যে এই টোটাল যে এফটা হবে, এখানে যেহেতু সমান্তরাল কম্বিনেশন, আমি এখানে ছোট করে এফপি লিখলাম, সেটাকে লিখতে পারবো আমরা f1 প্লাস f2। আচ্ছা, তাহলে এফ এর বদলে কি লিখতে পারি আমরা, kx, তাহলে এখানে লিখলাম kpx ইকুয়ালস টু f1, যেটা বুঝতে পারতেছো f1 হবে k1x আর f2 হবে k2x। তাহলে খেয়াল করে দেখো এখানে x প্রত্যেক অংশে হচ্ছে আমাদের কমন আছে, সো এখানে x আসলে থাকছে না। যেহেতু এক্সটা আমাদের বাদ যাবে, সো আমি আলটিমেটলি কি লিখতে পারি এখান থেকে, kp ইকুয়ালস টু k1 প্লাস k2। অর্থাৎ যখন দুইটা স্প্রিং পরস্পর সমান্তরাল কম্বিনেশনে থাকবে, তখন তাদের স্প্রিং ধ্রুবক গুলোকে আমরা কি করব, যোগ করব। এখানে দুইটা নিয়ে অবশ্য চিত্র দেখানো হয়েছে, তিনটা থাকলে, চারটা থাকলে, পাঁচটা থাকলে, ছয়টা থাকলে কি একই হিসাব করতে হবে, এটা আমাদেরকে মনে রাখবা। এবার খেয়াল করো চিত্রে দুইটা কম্বিনেশন এখানে দেওয়া আছে, তো তোমরা আশা করি দেখেই বলে দিতে পারতেছো যে কোন ক্ষেত্রে আসলে কেমন। তো আমরা এখানে বলতে পারবো আমার প্রথম যে চিত্র আছে, দুইটা হচ্ছে শ্রেণীতে আছে, তার মানে আমার যে তুল্য স্প্রিং ধ্রুবক হবে সেটা হচ্ছে ks ইকুয়ালস টু, ওই যে আমাদের ইনভার্স করতে হবে। সো আমরা যদি ইনভার্স ইকুয়েশনটা সরাসরি লিখি, 1/ks হবে 1/k1 প্লাস 1/k2। তো এখান থেকে তখন ks এর ভ্যালুটা তোমরা বের করতে পারবা। এখান থেকে ks এর ভ্যালু বের করলে কি আসবে, দেখবা উপরে দুইটার এরকম গুণফল আর নিচে দুইটার যোগফল। তবে মনে রাখো এখানে দুইটার জন্য হচ্ছে এই শর্টকাটটা আমাদের কাজে লাগবে।
কিন্তু যদি আমার এরকম স্প্রিং ধরো 3টা বা 4টা হয়ে যায়, সেক্ষেত্রে তোমাকে ম্যানুয়ালি 1/something 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 এরকম 1/k1 1/k2 1/k3 এইভাবে ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা, তবে এই শর্টকাটটা তুমি কোথায় কাজে লাগাইতে পারো? দুটো স্প্রিং এর ক্ষেত্রে কাজে লাগাইতে পারো। কিভাবে? উপরে দুটো স্প্রিং ধ্রুবকের গুণফল হবে, নিচে দুটো স্প্রিং ধ্রুবকের যোগফল হবে। আচ্ছা, এবার এই কম্বিনেশনটা খেয়াল করে দেখো। এখানে আমাদের দেখে বোঝাচ্ছে সমান্তরাল কম্বিনেশন। তাহলে সমান্তরাল কম্বিনেশনে তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে? k1 প্লাস k2। আচ্ছা, এবার চলো পরবর্তী চিত্র। একটু আগে আমরা যেটা করছি, আমরা স্প্রিং সমবায় করছি, সন্নিবেশ করছি, অর্থাৎ একটা স্প্রিং ছিল তার সাথে আরেকটা স্প্রিং জুড়ে দিছি, হ্যাঁ, যুক্ত করছি। এখনকার কেসটা হচ্ছে কোয়াইট অপোজিট। এখন আমরা কি করতেছি দেখো, স্প্রিংটাকে বিভাজন করে দিচ্ছি বা স্প্রিংটাকে ব্রেকডাউন করতেছি, স্প্রিংকে ভেঙে দিচ্ছি। এখন টোটাল একটা স্প্রিং আছে আমার কাছে, ধরো আমার এই এটার স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে। এখন স্প্রিংকে 3টা ভাগে ভাগ করছি। ধরো আমার স্প্রিংটা আমি এম, এই অংশটা হচ্ছে এম দৈর্ঘ্যের, এটা হচ্ছে এন দৈর্ঘ্যের, আর এটা হচ্ছে আমাদের কে দৈর্ঘ্যের, অথবা এটাকে আমরা পি দৈর্ঘ্য রাখি। এখন 3 অংশের যে স্প্রিং ধ্রুবক 3 রকম হবে। তো এটাকে করার একটা টেকনিক আছে। টেকনিকটা কি দেখো, আমি ধরলাম আমার মোট তো আসলে স্প্রিং ধ্রুবক কে ছিল, কিন্তু যখন 3 ভাগে ভাগ হয়েছে তখন 3টা স্প্রিং ধ্রুবক কি হবে? আলাদা। প্রথমটা ধরো k1, পরটা ধরো k2, আর লাস্টেরটা ধরো k3। এখন 3টার জন্য যখন হিসাব করব, কিভাবে করব দেখো, আমরা প্রথমে এইভাবে লিখবো k1। এখন দেখো, যার স্প্রিং ধ্রুবক তুমি নির্ণয় করবা, প্রথমের কাজটা সবার জন্য সহজ, সবার জন্য কমন। প্রথমে উপরে 3টা অনুপাতকে তুমি যোগ করবা, অর্থাৎ m প্লাস n প্লাস p সবার জন্যই। তাহলে আমি যদি k2 ও বের করি, উপরে m প্লাস n প্লাস p অর্থাৎ 3টা অংশকে যোগ করবা। এখানে আমরা ধরো k3 লিখলাম, m প্লাস n প্লাস p। এখন নিচে হরে কি করবা দেখো, হরে k1টা আসলে কোন অংশের? k1 হচ্ছে এই m দৈর্ঘ্যের বা m অংশের স্প্রিং ধ্রুবক। তাহলে নিচে ওই m দ্বারাই আমি তাকে কি করব? ভাগ করব। এবং এই স্প্রিং ধ্রুবক কার থেকে তৈরি হয়েছে? আগেরটা থেকে তৈরি হয়েছে না? তাহলে আদি স্প্রিং ধ্রুবকটা এখানে গুণ থাকবে। দ্যাটস ইট। তাহলে পরের অংশে দেখো, কে2 হচ্ছে কার? কে2 হচ্ছে আমার এই দ্বিতীয় অংশের। দ্বিতীয় অংশের দৈর্ঘ্যটা কত? এন। তাহলে নিজের সংখ্যা বা নিজের যে দৈর্ঘ্যটা থাকবে সেই দৈর্ঘ্য দ্বারা আমি কি করব? ভাগ করব। তার সাথে গুণ হবে কে। তাহলে কে3 এর ক্ষেত্রে বলো কি হবে? কে3 দৈর্ঘ্য আছে হচ্ছে আমাদের এখানে পি। তার মানে এই নিজের পি দ্বারা ভাগ করে তার সাথে কেটাকে কি করে দিব? গুণ করে দিব। এখন এইখানে একটা বিষয় খুব ক্লিয়ারলি বুঝতে হবে। দেখো কি হয়েছে, আমরা যদি এখানে এতটুকু অংশকে মার্ক করি, উপর আছে m প্লাস n প্লাস পি ডিভাইড বাই m, তার মানে কি 3টা অংশের যোগফল ডিভাইড বাই m। তাহলে অবশ্যই এই উপরের যে মানটা সেটা বড়, আর নিচের মানটা কি? ছোট। উপরের মান যদি বড় হয়, নিচের মান যদি ছোট হয়, তুমি বুঝতেই পারতেছো এই ভগ্নাংশের মানটা 1-এর থেকে বড় হবে। 1-এর থেকে বড় হলে এই যে কে এর মান, এই কে এর মান থেকে আমার এই k1টা বড় হয়ে যাবে না? কারণ একটা 1-এর থেকে বড় মানের সাথে কে গুণ হয়ে k1টা আসতেছে। তার মানে আমি এইখান থেকে কি বলতে পারি দেখো, এখান থেকে বলতে পারবো এই k1টা আমার কে থেকে বড় হয়ে যাবে। সিমিলারলি এই কে2টাও কিন্তু কে থেকে বড় হবে, কে3ও কিন্তু কে থেকে বড় হয়ে যাবে। তার মানে কে1 কে2 কে3 সবাই যদি আগের কে থেকে বড় হয়, তার মানে খেয়াল করো স্প্রিং যখন বিভাজন হয়েছে, বা আমি বলতে পারি স্প্রিং যখন কেটে ফেলা হয়েছে, যখন স্প্রিংকে কেটে ফেলা হয়েছে, তখন প্রত্যেকটা যে স্প্রিং ধ্রুবক, প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক আদি স্প্রিং ধ্রুবক থেকে কি হবে? বড় হবে। তো আমাদের আদি স্প্রিং ধ্রুবক ছিল হচ্ছে কে, প্রত্যেকটা স্প্রিং ধ্রুবক কে1 কে2 কে3 আদি স্প্রিং ধ্রুবক থেকে বড় হয়ে গেছে। এই জিনিসটা মনে রাখো। এখন দেখো, এই ইনফরমেশনটা আমাদের এখানে প্রথমে রাখা আছে। কি লিখছি আমরা? স্প্রিং কে কাটলে স্প্রিং ধ্রুবকটা বাড়ে। আশা করি বুঝতে পারছো কিভাবে হয়। এখন পরবর্তী অংশ দেখো, একটি স্প্রিং কে কেটে n সংখ্যক সমানভাবে ভাগ করলে নতুন স্প্রিং ধ্রুবক k1 হবে n ইন্টু কে। এটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমি 3টা স্প্রিং দিয়ে তোমাদের একটা এক্সাম্পল দেখাবো। ধরো একটা স্প্রিং এভাবে রাখা আছে, তো এখানে একটা শর্ত বলে দিচ্ছে, দেখো সমানভাবে বা সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে ধরো এটাও যদি 1 হয়, এটাও 1, আর এটাও মনে করো 1। তো স্প্রিংকে কেটে আমি 3 ভাগে ভাগ করছি, সমান 3 ভাগে ভাগ করছি। তাহলে প্রত্যেকটা যে স্প্রিং ধ্রুবক হবে, প্রত্যেকটা অংশের, ধরো এটা হচ্ছে কে1 ধরলাম, এটাকে কে2 ধরলাম, এখানে কে3 ধরলাম, এই তিনজনও পরস্পর সমান হবে। যে কোনো একটা বের করি, ধরো কে1 বের করব, তাহলে কে1টা কত আসবে? নিয়মটা কি ছিল?
নিয়ম ছিল হচ্ছে প্রত্যেকটার যোগফল উপরে যোগ করতে হবে, হ্যাঁ উপরে লিখতে হবে আর কি, 1 + 1 + 1। তারপরে কি নিচে নিজের সংখ্যা দ্বারা ভাগ, নিজের সংখ্যা কত আছে 1, তাহলে 1 দ্বারা এখানে ভাগ করো। তার সাথে আদি স্প্রিং ধ্রুবক গুণ করতে হবে। তো এই স্প্রিং এর আদি স্প্রিং ধ্রুবক ধরে নাও কে, তাহলে এখানে কি থাকে দেখো তো 3 কে থাকে। এখন এই চিত্রে আমি স্প্রিং কে কয় ভাগে ভাগ করছিলাম, 3টা সমান ভাগে ভাগ করছিলাম। তাই আমি জিনিসটা একটু লিখি, 3টি সমান ভাগে ভাগ করলে, তাইলে একটু কমন সেন্স খাটাও। এখানে K1 হচ্ছে 3 কে হয়েছে, তাইলে আমি কি এটা বলতে পারবো কিনা, এখানে যদি 3 এর বদলে আমি যদি nটি সমান ভাগে ভাগ করি, nটি সমান ভাগে যদি ভাগ করি, তাহলে 3 এর বদলে কি বসবে, n বসবে, তাহলে এখানেও কি বসবে, n বসবে। তো K1 তখন কি হয়ে যাবে, n কে হবে। তাহলে তুমি 4 ভাগে ভাগ করলেও সেটা 4 গুণ হবে, 5 ভাগে ভাগ করলে 5 গুণ হবে, 3 ভাগে ভাগ করলে 3 গুণ হবে। এই জন্য 2 নম্বর অপশনে লিখছে বা কনসেপ্টে লিখছে, একটি স্প্রিং কে কেটে n সংখ্যক সমান ভাগে ভাগ করলে নতুন স্প্রিং ধ্রুবক হবে n কে। মনে রাখার বিষয় এখানে সমান ভাগে ভাগ করতে হবে, নাইলে কিন্তু হবে না। ফাইন, চলো পরবর্তী প্রশ্ন দেখি। এখানে একটা ইজি প্রশ্ন বলছে, রাজশাহী ইউনিভার্সিটির 21-22 সালে আসা প্রশ্ন। কি বললো, স্প্রিং কে টেনে লম্বা করা হলে কোন শক্তি সঞ্চিত হবে। তো আমরা একটা কনসেপ্ট জানি যে স্থিতিশক্তি অথবা বিভব শক্তি আসলে কি জিনিস বলতো। যখন আমি কি করি, তার স্বাভাবিক যে অবস্থাটা আছে, স্বাভাবিক অবস্থাও হইতে পারে অবস্থানও হইতে পারে, পরিবর্তন করে আমি যদি নতুন অবস্থানে নেই, নতুন অবস্থা বা অবস্থানে নিলে, তো এই শর্তটা যখন মেনটেন করবে যে স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে নতুন অবস্থা বা অবস্থান আমি যখন নিব, তখন বস্তুর মধ্যে স্থিতিশক্তি অথবা বিভব শক্তি জমা হয়। এখন এখানে কি বলছে দেখো, স্প্রিং কে টেনে লম্বা করা হইলো। এখন তোমার স্প্রিং কিন্তু ভাই লম্বা হইতে চায় না, এটা প্রথম কথা। স্প্রিং কে তুমি এভাবে রেখে দাও, স্প্রিং কি লম্বা ভাবে থাকবে, থাকবে না। স্প্রিং তার ন্যাচারাল লেন্থে থাকে, এটাকে বলা হয় ন্যাচারাল লেন্থ। সে যখন নর্মালি থাকে, স্প্রিং তো আসলে টেনে লম্বা হইতে চায় না, বাট তুমি যখন তাকে জোর করে টেনে লম্বা করছো, এটা তো তার স্বাভাবিক অবস্থান না। তার মানে কি, স্বাভাবিক অবস্থান ছিল উপরেরটা, তাকে টান দিয়ে তুমি লম্বা করে চেঞ্জ করছো, তার মানে কি তার মধ্যে কি জমা হবে, স্থিতিশক্তি বা বিভব শক্তি। তো এখানে অপশনের মধ্যে আমার বিটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার খেয়াল করে দেখো একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 12-13 সালে আসা একটা প্রশ্ন। কি বললো, এখানে বলছে 25 নিউটন বল দ্বারা, এফ এর মান বলছে 25 নিউটন, কোন স্প্রিং কে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে। তার মানে এক্স এর মান বলছে 10 সেন্টিমিটার, মিটারে নিয়ে আসো, 10/100 মিটার, 0.1 মিটার। এই কনভার্সন গুলো ভালো করে শিখতে হবে। এবার বলছে এর স্প্রিং ধ্রুবক কত, মানে তোমার কাছে কে এর মান জানতে চাইছে। সো আমরা ইকুয়েশন কি জানি, আমরা জানি এফ ইকুয়ালস টু কে এক্স, দেয়ারফর কে এর ভ্যালুটা কত হবে, এফ বাই এক্স। এখন দেখো এফ এর মান সরাসরি বলা আছে 25, আর এক্স এর মান বলা আছে হচ্ছে 0.1। সো এই ক্যালকুলেশন গুলো অনেকে করতে সমস্যা হয়, সমস্যা হওয়ার কথা না। এই যে দশমিক যখন উপরে থাকে, দশমিকটা যখন নিচে আসে, এই দশমিকটা উঠাইতে তোমার কি করতে হবে, উপরে একটা 10 গুণ করতে হবে। দুপুরে যখন তুমি 10 গুণ করছো বা শূন্য একটা নিয়ে আসছো, তাহলে এই দশমিকটা আর এখন থাকবে না, এখানে শুধুমাত্র 1 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আসতেছে, 250। আর আমার একক কি হবে, বলের একক আর দূরত্বের একক বা সরণ এককের অনুপাত, তার মানে কি হবে, নিউটন পার মিটার। তার মানে আমার এখানে অ্যান্সার হবে 250 নিউটন পার মিটার। এখন দেখো এখানে একটা চমৎকার প্রশ্ন, এই প্রশ্নটাতে দেখা যায় যে খুব সুন্দরভাবে তুমি যদি না পড়ো, সলভ করলে কিছু ভুল হওয়ার সম্ভাবনা এখানে থাকে। এখন কিভাবে সলভ করবা দেখো, বলছে একটি স্প্রিং কে ডি দূরত্বে সরালে কৃত কাজ হয় 20 জুল। এখন এই যে স্প্রিং কে যে সরাচ্ছে, কে সরাচ্ছে, তুমি বা আমি সরাচ্ছি, এজেন্টের কৃত কাজ। তাহলে স্প্রিং কে নরমালি আমরা ধরে নিচ্ছি যে স্প্রিংটা নরমালি কি অবস্থায় ছিল, জিরোতে ছিল, অর্থাৎ সাম্য অবস্থায় ছিল। তাহলে স্প্রিং কে ডি দূরত্বে সরাচ্ছে, তাহলে ইকুয়েশন কি বলবে, হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। তাহলে ইনিশিয়ালের মানটা কিন্তু এখানে আসলে 0। এবার দেখো তোমার দূরত্বের মানটা এখানে বলে দিচ্ছে 20। এখন খেয়াল করো
এটাকে যদি আমি নাম্বার 1 ইকুয়েশন রাখি, কোনো সমস্যা নেই, ইকুয়েশন রেখে দিলাম। এখন কি বলছে, আরো 2D পরিমাণ দূরত্ব সরালে, আরো 2D তার মানে কি, অলরেডি স্প্রিংটা এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ। স্প্রিংকে তুমি প্রথমে কি করছো, ডি দূরত্ব সরাইছো, তাহলে এতটুকু ধরো ডি। ওরা বলতেছে আরো 2D, তার মানে এইখানে তো ডি আগে থেকেই ছিলই, আসলে তুমি আরো 2D পরিমাণ দূরত্ব তাকে সরাই নিছো। তাহলে দেখো তো ভাইয়া, তোমার মোট সরণ কত হইলো? তোমার মোট সরণ এখান থেকে আমরা দেখাতে পারি, তোমার মোট সরণ হয়েছে 3D। তাহলে এই 3D সরণের জন্য আরেকটা কৃতকাজ হবে, তো সেটা আমরা লিখে ফেলি। আমরা তাহলে লিখতে পারি, সেই কৃতকাজের মানটা আমরা আসলে জানি না, আমরা লিখলাম সেটা হচ্ছে ডব্লিউ প্রাইম। তাহলে সেটা হবে হাফ কে, এক্স স্কোয়ার আমরা লিখি, সরণ লিখি, সরণের স্কোয়ার, সরণটা এখানে আসলে কত তখন 3D। তো এখানে আমি সরাসরি মান লিখলাম 3D হোল স্কোয়ার। এটাকে একটু ছোট করি, হাফ কে ইন্টু 9D স্কোয়ার। এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন দেখো 2/1 যদি আমরা করি, 2/1 করলে আমার উপর আছে হচ্ছে 20, উপর আছে হচ্ছে ডাব্লিউ প্রাইম, যেহেতু 2 কে উপরে রাখছি আমরা, নিচে আছে হচ্ছে 20। যাকে চাবে তাকে সবসময় উপরে রাখবা, তাহলে ম্যাথটা সহজ হবে। তো উপরে লিখতে পারবো হাফ কে 9D স্কোয়ার, আর এখানে আছে হাফ কে ডি স্কোয়ার। এখন দেখো খুব সুন্দরভাবে এখানে কাটাকাটি করা যায়। এখানে তোমার হাফ কে বাদ, ডি স্কোয়ার বাদ, তার মানে তোমার এখানে আনসারটা কত আসতেছে, ডব্লিউ প্রাইম ইকুয়ালস টু 9 ইন্টু 20, তার মানে 180 জুল। কিন্তু এটা কিন্তু অ্যান্সার না, অনেকে এটা অ্যান্সার দাগাই দিবে। দেখো কি বলছে, আরো এত পরিমাণ দূরত্বে সরলরেখিত কাজ। তাহলে আগে তো তুমি একটা কাজ করে রাখছো, তোমার তো এই কাজটা আসলে হয়ে আছে, ওইটার জন্য তোমাকে কাজ জিজ্ঞাসা করে নাই। তোমার এখানে যে কাজ 20 জুল সেটা হয়ে আছে, তোমাকে এক্সট্রা এতটুকুর জন্য কাজটা বের করতে বলছে। তো এতটুকুর জন্য কাজ হচ্ছে তোমার 20 জুল, আর আমরা দেখলাম যে এই মোটের জন্য আমার কৃত কাজ হচ্ছে 180 জুল। তাহলে ভাইয়া কমন সেন্স বুঝতে পারতেছো, তোমার এই অংশের জন্য কৃত কাজ তাহলে কত হবে, আমার মোট কৃত কাজ 180, এতটুকুর কৃত কাজ হচ্ছে 20, তাহলে এতটুকুর কৃত কাজ টুডের জন্য কৃত কাজটা কত হবে, মোট থেকে এই 20 কে বাদ দিতে হবে। তার মানে আমার যে কাজের মানটা, সেই কাজের মানটা হবে 180 থেকে 20 বাদ, তার মানে আমার আনসার হবে 160 জুল। সেখানে আমার বি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট। তো তোমাদের এই প্রশ্নটা যারা ভুল করবে সলভ করতে, তার আনসার কত দাগাবে, 180। এই 180 বা 180 কিন্তু দেখো অপশনে দিয়ে দিছে। এজন্য এই প্রবলেমগুলো সলভ করার সময় বেশ কেয়ারফুল ভাবে সলভ করতে হবে। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো কি বলছে, 50 নিউটন পার মিটার একটা স্প্রিং ধ্রুবক বলছে, আর একটা স্প্রিং ধ্রুবক বলছে 10 নিউটন পার মিটার। এখন এই দুটো স্প্রিংকে তারা শ্রেণীতে রাখছে, শ্রেণীতে রেখে এত স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে সমান্তরালে লাগানো হলে তুল্য স্প্রিং ধ্রুবকটা কত। তাহলে চলো আমরা জিনিসটা করি, দেখো কি বলছে, এই যে K1 K2 50 নিউটন পার মিটার আর 10 নিউটন পার মিটার, এই দুটাকে শ্রেণীতে রেখে এর সাথে 4 নিউটন পার মিটারেরটা সমান্তরালে যুক্ত করছে। তাহলে 4 নিউটন পার মিটারেরটা সমান্তরালে যুক্ত করছে। এখন বলছে তুল্য স্প্রিং ধ্রুবক কত। এখন তোমরা তো ভাই বুঝতেই পারতেছো কি করতে হয়, আমার যে উপরে যে দুইটা আছে 15 এবং 10, দুটা পরস্পর কিসে সিরিজে আছে, তাইলে সিরিজে থাকলে তার তার যে স্প্রিং ধ্রুবকটা তুল্য স্প্রিং ধ্রুবক সেটা কত হবে, আমরা এতটুকু স্প্রিং ধ্রুবক কত বলতে পারি, ওই যে একটা শর্টকাট দেখছিলাম ছোটখাটো করে, বড় করেও লিখতে পারো সমস্যা নাই। তাহলে এখানে স্প্রিং ধ্রুবকটা কত হবে, উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল। তাহলে এখানে দেখো আনসারটা কত আসে, 150 ডিভাইড বাই 25। তো এখানে কয়বার যায়, 6 বার যায়। তাহলে আমার আনসার আসতেছে 6 নিউটন পার মিটার। এখন এই 6 নিউটন পার মিটারের সাথে আবার এখন কি হবে, আরেকটা চিত্র যদি চিন্তা করো সহজে বোঝার জন্য, তাহলে এই দুটা মিলে কত হয়ে গেছে, 6 হয়ে গেছে, তার সাথে নিচে আবার কত আছে 4। তাহলে এখন কি হবে বলো তো, দুইটা পরস্পর সমান্তরালে থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো, আমার এই কেপিটা হবে 6 + 4।
তার মানে আমার অ্যান্সার হবে 10 নিউটন পার মিটার। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো এখানে আশা করি বুঝতে পারছি আমার অ্যান্সারের সি হচ্ছে অপশন, সি অপশনটা হচ্ছে কারেক্ট। এবার খেয়াল করে দেখো, দুটি সমান স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর জন্য সমান্তরাল ও শ্রেণী সন্নিবেশের তুল্য স্প্রিং ধ্রুবকের অনুপাত কত হবে? প্রশ্নটা চমৎকার, আমরা সলভ করব। সলভ করার পরে এই অ্যান্সারটা একটু মনে রাখলে তোমরা সুবিধা পাবা পরীক্ষায়। দেখো কিভাবে করতে পারি। আমার দুটি সমান স্প্রিং ধ্রুবক বলছে, তো আমি হচ্ছে দুইটা সমান স্প্রিং ধ্রুবকের দুটাকে শ্রেণীতে রাখলাম। তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে? দেখো আমরা কি লিখতে পারি, কেস হবে 1/k + 1/k, সেখান থেকে কেস এর ভ্যালুটা আসবে k/2। আচ্ছা, আর এবার খেয়াল করে দেখো বলছে একবার সমান্তরাল লাগাবে, একবার শ্রেণীতে যুক্ত করবে। তো এবার সমান্তরালে যুক্ত করি। সমান্তরালে যুক্ত করলে তোমরা তো বুঝতেই পারতেছো, সেম সেম হইলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে সমান্তরাল কম্বিনেশনটা হবে k + k, তার মানে টুয়াইস k। এখন তোমার অনুপাতটা দেখো, কাটটা চাইছে, এটা একটু কেয়ারফুলি দেখতে হবে। আগে কাটটা বলছে, আগে বলছে সমান্তরাল, আর শ্রেণী হচ্ছে পরে বলছে। তার মানে সমান্তরাল অনুপাতটা তোমার আগে লিখতে হবে, উপরে লিখতে হবে। সমান্তরালকে উপরে লিখতে হবে, তার মানে কি লিখতে হবে, কেপি ডিভাইড বাই কেএস। কেপি এর মান কত, 2k, আর কেএস এর মান কত, k/2। আলটিমেটলি কে এবং কে কাটা গিয়ে 2টা উপরে চলে যাবে, আনসার কত আসবে, 4, 4/1। তার মানে আমি কি বলতে পারি বলতো, আমার এই k1 is to, এই যে kp is to ks হবে 4:1। তার মানে আমাদের সি নাম্বার হচ্ছে আনসার। এখন এটা সহজে মনে রাখবা, মনে রাখবো যে সমান্তরালে যখন হয়েছে, সমান্তরালে আমরা কি করি, যোগ করি না স্প্রিং ধ্রুবক গুলো, তাহলে সমান্তরালটা অবশ্যই কি হবে, বেশি হবে। তাহলে সমান্তরালটা আগে বলছে, স্প্রিংটা সিরিজেরটা পরে বলছে, এজন্য 4 আগে 1 পরে। একই প্রশ্ন যদি আমাকে বলতো যে শ্রেণী এবং সমান্তরালের অনুপাতটা কত, ওই কম্বিনেশনের অনুপাতটা কত, শ্রেণী যদি আগে বলতো তাহলে শ্রেণীতে কি হবে, মানটা কমে যায়, তখন অ্যান্সার আসতো 1:4। আশা করি বুঝতে পারছি। এবার দেখো বেশ ইজি একটা প্রশ্ন, কি বলছে এখানে, 35 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে 2:5 অনুপাতে কাটা হলে প্রতিটা অংশের স্প্রিং ধ্রুবক কত? আমরা এটা দুইটা মেকানিজমে দেখাবো। প্রথমটা খেয়াল করো, আমরা এটাকে বললাম ধরো মেথড 1। তো কি মেথড, আমার একটা স্প্রিং ধ্রুবক আছে কত, 35 নিউটন পার মিটার। এটাকে কিভাবে কাটছে, 2:5 অনুপাতে কাটছে। তাহলে এখন কি করা যায় দেখো, এটার যে আমি ধরলাম হচ্ছে স্প্রিং ধ্রুবক k1, আর এই স্প্রিং ধ্রুবক ধরলাম হচ্ছে k2। এখন আমরা স্প্রিং ধ্রুবকের মান বের করি। k1 কত হবে, উপরে দুইটার যোগফল, নিচে নিজের সংখ্যা 2 দ্বারা ভাগ, ইন্টু আধা স্প্রিং ধ্রুবক 35। তাহলে এখানে কত লেখা যায়, 7/2 × 35। 7/2 × 35 হইলে এখানে আমরা কত লিখতে পারি দেখো তো, যেহেতু স্প্রিং ধ্রুবক আমাদের 35 নিউটন পার মিটার বলছে, আমরা একটু ক্যালকুলেশন করি। তো আমাদের এখানে আসছে 122.5। এখন খেয়াল করে দেখো, যদি আমি k2টা চিন্তা করি, উপরে কি করতে হবে, যে অনুপাতটা বলছে এখানে সেই অনুপাতটাকে যোগ করতে হয়। তার মানে 2 + 5 ডিভাইড বাই নিজের সংখ্যা কত আছে 5, ইন্টু আধা স্প্রিং ধ্রুবক 35। এখানে লেখা যাবে 7/5 × 35। তাহলে 5 এখানে 35 এর মধ্যে 7 বার যায়, এটা হবে 49। তো এটাই হচ্ছে আমাদের চাইছে যে প্রতি অংশের স্প্রিং ধ্রুবক কত। তার মানে আমাদের এই k1 এবং k2 দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আসলে আমাদের কমপ্লিট। এটাকে আরেক ভাবে চিন্তা করা যায়, কিভাবে চিন্তা করা যায় দেখো, আমরা এটাকে মেথড 2 বলতে পারি। প্রথমে যেটা করব, আমরা একটা শর্ত পড়ছিলাম, মনে আছে কিনা, আমরা পড়ছিলাম যে একটা স্প্রিংকে যদি সমান ভাগে n অংশে ভাগ করি, তাহলে প্রতি অংশের স্প্রিং ধ্রুবক n গুণ বৃদ্ধি পায়। ওই যে k1 সমান হচ্ছে n k ছিল। তাইলে এখানে যখন 2:5 অনুপাত বলছে, প্রশ্ন দেখো 2:5 অনুপাত বলছে, তার মানে সমান সমান কয়টা ভাগে ভাগ করছে বলতো। আমি বলতে পারি যে আমার এই 2 যেটা আছে, এই 2তে হচ্ছে আমার দুইটা ভাগ আছে, আর এখানে যে 5 আছে,
দেখো এখানে যে 5 আছে সেখানে আমার 1 2 3 4 5, এখানে আমার আরো 5টা ছোট ছোট ভাগ আছে। তাহলে আমার মোট কয়টা ভাগ হইলো? এখানে 7টা ভাগ হইলো। তাইলে 7 গুণ যদি হয়ে যায় তাহলে প্রত্যেক টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? 7 গুণ হবে। তাহলে আমরা বলতে পারি প্রত্যেক যে ছোট টুকরা বা প্রত্যেক ছোট অংশ, অর্থাৎ আমরা যদি এই অংশের স্প্রিং ধ্রুবক চিন্তা করি, সেটা কত আসবে? 7 গুণ হবে, যেহেতু আমি 7 অংশ করছি। তাহলে 7 ইন্টু আগেরটা, আগেরটা কত? 35। তাহলে এখানে ধরো আমাদের মান আসতেছে কত? 245 নিউটন পার মিটার। এখন খেয়াল করে দেখো, আমরা এই জিনিসটা আবার কি করতে পারি? একটু উল্টাইতে পারি। কি উল্টাইতে পারি? স্প্রিং কাটলে যেমন স্প্রিং ধ্রুবকটা বৃদ্ধি পায়, তাহলে স্প্রিং আবার জোড়া দিলে কি হবে? স্প্রিং ধ্রুবকটা হ্রাস পাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়টা অংশের স্প্রিং যুক্ত করা হয়েছে বলতো? মাত্র 2টা অংশ। তাহলে এই 2 এর যে অংশটা আছে তার স্প্রিং ধ্রুবকটা হবে, কয় ভাগে জোড়া দিছি? 2টা ভাগ জোড়া দিছি। 2টা ভাগ জোড়া দিলে কি হবে? ওই 2 ভাগ দ্বারা আমি জিনিসটাকে ভাগ করব। তাহলে অ্যান্সার কত আসবে? 122.5 নিউটন পার মিটার। আর এই যে 5 যেটা আছে, এখানে কয়টা ছোট ছোট টুকরা আমরা তাহলে যোগ করছি? আমরা ভেঙে ফেললে হচ্ছে অত গুণ হয়, তাহলে আমরা যুক্ত করলে কি অত অত ভাগ হবে? তাহলে এখানে 5টা ভাগকে আমরা ছোট ছোট ভাবে যোগ করছি, তাহলে কি হবে? 5 ভাগ হয়ে যাবে। তার মানে এই টোটাল যে 5 ভাগ, তার যে স্প্রিং ধ্রুবকটা হবে সেটা কি? এই 245 ডিভাইড বাই 5 ভাগ। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত আসবে? 49 নিউটন পার মিটার। তাহলে খেয়াল করো, আমাদের প্রথম মেথডে এবং দ্বিতীয় মেথডের যে প্রসেস, একই অ্যান্সার হচ্ছে তোমাকে দিবে। সো যার যেটা খুশি সে সেটা করতে পারো। পরবর্তী প্রশ্নটা দেখো, আমাদের বলছে একটি স্প্রিং এর প্রান্তে 200 গ্রামের, আমাদের ভরটা বলে দিছে 200 গ্রাম ভরের কোনো বস্তু ঝুলিয়ে দিছে এবং এর ফলে 4 সেন্টিমিটার সরণ হয়েছে। তার মানে চিন্তা করো, আমার এম বলছে 200 গ্রাম, আমরা কেজিতে নিলে এটা আসবে 0.2 কেজি, আর সরণ বলছে 4 সেন্টিমিটার, মিটারে নিতে হবে, এটা আসবে 0.04 মিটার। এখন এখান থেকে কি বের করা যায়? আমরা কি জানি? আমরা জানি যে এফ ইকুয়ালস টু কে এক্স। তাহলে এখান থেকে দেখো কে এর মানটা কিন্তু জানা নাই, তো কে এর মানটা এখান থেকে বের করতে হবে। কেটা কত হবে? এফ বাই এক্স। এফ এর মানটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো এমজি। যেহেতু বস্তু যখন ঝুলিয়ে দেওয়া হয়, একটা স্প্রিং থেকে যখন একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়, সেই ঝোলানো যে বস্তু আছে তার নিচের দিকে কত বল কাজ করে বলতো? এমজি বল কাজ করে। এই জন্য এই ফোর্সের মানটা আমরা আসলে এখানে কি লিখতে পারি? এমজি লিখতে পারি। এখন দেখো, তাহলে এমজি বাই এক্স, এখান থেকে একটু মানটা বসাইতে হবে। এম এর মান 0.2, জি এর মান 9.8, আর এক্স এর মানটা হচ্ছে 0.04। তো এখান থেকে আমরা একটু ক্যালকুলেট করে নেই এই ভ্যালুটা আমাদের কত আসে। দেখো এখানে আমাদের 49 নিউটন পার মিটার আসে। তার মানে আমার স্প্রিং ধ্রুবকের মান 49 নিউটন পার মিটার। এখন এটাকে আমার সামনে কাজে লাগাতে হবে। কিভাবে? দেখো প্রথমটা বলছে স্প্রিংকে 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত হবে। এখন কৃত কাজ কে করবে সেটা কি বলছে? স্প্রিং বল দ্বারা কাজ হবে নাকি স্প্রিং বলের বিরুদ্ধে কাজ হবে সেটা কিছুই বলে নাই। যখনই কিছু না বলে তখন আমরা ধরে নেই এই কাজটা তোমাকে বা আমাকে করতে হবে, মানে এজেন্টকে করতে হবে। এবং এজেন্টের কাজের ইকুয়েশন কি ছিল মনে আছে? হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করো, কে এর মানটা তো আমরা এখান থেকে বের করছি, কত আসছে? 49। এক্স ফাইনাল এর ইনিশিয়াল কোনটা? দেখো 2 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার বলছে, তাহলে ইনিশিয়াল হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে একটু মানটা ক্যালকুলেট করে নেই। এক্স ইনিশিয়ালটা হচ্ছে 2 সেন্টিমিটার, মিটার নিলে হবে 0.02 মিটার, আর ফাইনাল কত হচ্ছে? 5 সেন্টিমিটার, মিটার নিলে 0.05 মিটার। সো এখান থেকে ভ্যালুটা বসাই দাও, 0.05 মাইনাস 0.02 স্কোয়ার। আমি একটু দেখি ক্যালকুলেশন করে ভ্যালুটা কত আসে। আমাদের এখানে অ্যান্সার আসবে 0.05145। সো আমরা এখানে 0.05 পর্যন্ত রাখলাম, এত অ্যাপ্রক্স ভ্যালু আসবে। এবং আমার পরের যে অংশ দেখো, পরের অংশ জিজ্ঞাসা করছে সাম্যাবস্থা থেকে 2 সেন্টিমিটার সংকোচনের জন্য কৃত কাজ। তাহলে আমরা পরেরটা এখানে করি। দেখো পরেরটা বলছে সাম্যাবস্থা থেকে। সাম্যাবস্থা বলা মানে কি ভাই? সাম্যাবস্থা বলা মানে এই ইনিশিয়ালের মানটা হচ্ছে 0 মিটার, কারণ সাম্যাবস্থায় তার কোনো কি হয় নাই,
সংকোচনও হয় নাই, প্রসারণও হয় নাই, তো সাম্যাবস্থা হবে 0 মিটার। 2 সেন্টিমিটার সংকোচন বলছে, তাই না? তো যদিও ম্যাথের ক্ষেত্রে আসলে এই জিনিসটা ইম্প্যাক্ট ফেলে না, তবুও জেনে রাখা ভালো। এই সংকোচনকে আমরা হচ্ছে নেগেটিভ দ্বারা প্রকাশ করি, নেগেটিভ ভ্যালু, এবং প্রসারণকে আমরা পজিটিভ ভ্যালু দ্বারা প্রকাশ করি। অর্থাৎ তোমার একটা স্প্রিং যদি প্রসারিত হয়, সেই প্রসারণকে আমরা পজিটিভ দ্বারা প্রকাশ করি, আর সংকোচনকে নেগেটিভ দ্বারা প্রকাশ করি। কারণ এই যে হচ্ছে আমার শূন্য, সাম্যাবস্থান থেকে ডানে গেলে পজিটিভ, বামে গেলে নেগেটিভ। তো এখানে অবশ্য মান একই আসবে, তবুও আমরা এখানে লিখলাম আমার সংকোচনের জন্য এক্স ফাইনালটা হবে হচ্ছে -2 সেন্টিমিটার। তাহলে এখানে এটা হবে -0.02 সেন্টিমিটার। তাহলে খেয়াল করো, সাম্যাবস্থা হচ্ছে ইনিশিয়াল, তাহলে কাজের মানটা কি হবে? হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এখানে কে এর মানটা বলছে হচ্ছে আমরা পাইছি 49, ফাইনাল ভ্যালুটা আমরা দেখলাম হচ্ছে -0.02 স্কোয়ার। এখানে যেটা বললাম, যেহেতু মাইনাসের উপর স্কোয়ার হচ্ছে, এখানে মাইনাস না দিলেও কিন্তু অ্যান্সার তোমার মিলে যেত। আচ্ছা, আর ইনিশিয়ালটা হচ্ছে এখানে 0। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি অ্যান্সারটা কত আসে। এখানে আমাদের অ্যান্সার আসবে 9.8 ইন্টু 10⁻³ জুল। তার মানে আমাদের এখানে দুটো অ্যান্সারই করা শেষ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্নটা দেখো। এই প্রশ্নটাও বেশ মজার। কি বলছে? 1000 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট নগণ্য ভরের একটি স্প্রিংকে উলম্বভাবে ভূমিতে রাখছে, এরপর এইচ উচ্চতা থেকে একটি 100 গ্রাম ভরের বস্তু ফেলছে, এর ফলে স্প্রিংটা 10 সেন্টিমিটার সংকোচন হয়েছে। তো এইচ এর মান সেন্টিমিটার এককে কত? চলো আমরা একটা করার চেষ্টা করি। যে এর মানটা তারা ধরে নিতে বলছে। এখন আমার একটা স্প্রিং ধরো ভূমিতে রাখা আছে, এটা হচ্ছে আমার স্প্রিং। এখন স্প্রিং এর উপর কি করছে? এইচ উচ্চতা থেকে, খেয়াল করো, এই যে এইচ উচ্চতা থেকে একটা বস্তু ফেলছে। এখন বস্তু ধরো উপরে হচ্ছে এখানে আছে, সে এম এর মানটা বলে দিছে 100 গ্রাম। তো আমরা কি কেজিতে কত লিখতে পারি? 0.1 কেজি লিখতে পারি। এখন খেয়াল করো, যখন এই বস্তুটা স্প্রিং এর উপর পড়ছে, স্প্রিং কি হয়েছে? সংকোচন হয়েছে। সেই চিত্রটা আমরা একটু আঁকার চেষ্টা করি। তাহলে আমাদের বিফোর আফটার যদি আমরা কম্পারিজন করি, আমার এখান থেকে আমার স্প্রিংটা কি হবে? একটু সংকোচন হয়ে যাবে। সংকোচন হয়ে ধরো তখন বস্তুটা আছে এখানে। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমার এই অংশের যে সরণটা, আমার বলছে স্প্রিং থেকে উচ্চতা ছিল কত? এইচ উচ্চতা। তাইলে আমার এই বস্তু যদি এই নিচে এক্স পরিমাণ যদি আমার স্প্রিংটা সংকোচন হয়, এখানে বলে দিচ্ছে স্প্রিংটা ধরে নাও সংকোচন হচ্ছে এক্স পরিমাণ, তাহলে বস্তুর সরণটা কতটুকু দেখো তো? বস্তুর সরণ কতটুকু? এইখানের এক্স আর উপরের এইচ, তাহলে বস্তুর মোট সরণ কি এইচ প্লাস এক্স না? তার মানে বস্তুর যে উল্লম্ব সরণ সেটা হচ্ছে এইচ প্লাস এক্স। কোন গ্রাউন্ডের রেসপেক্টে? এই গ্রাউন্ডের রেসপেক্টে। এখন আমরা কি লিখতে পারি দেখো, আমরা বলতে পারি যেখানে বস্তুর যে বিভব শক্তির যে পরিবর্তনটা, হ্যাঁ, সেই বস্তুর বিভব শক্তির পরিবর্তন এখানে আসলে কত? এমজি। শুধুমাত্র কিন্তু এইচ লিখো না, কারণ বস্তু কতটুকু নামছে? এইচ প্লাস এক্স পরিমাণ নামছে। তাইলে এখানে কি লিখবো? এমজি এইচ প্লাস এক্স ইকুয়ালস টু, এখানে কে সংকোচন হয়েছে? স্প্রিংটা সংকোচন হয়েছে। তাহলে স্প্রিং সংকোচনের কৃত কাজটা কত? কৃত কাজ হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এখন এখানে এক্স এর মানটা আমাদের বলা আছে, এক্স এর মানটা কত বলছে দেখো? এক্স এর মান বলছে 10 সেন্টিমিটার। এক্স এর মান 10 সেন্টিমিটার হওয়া মানে মিটার একক এটা হবে 0.1 মিটার। এখানে ছোট্ট করে মানটা বসায় দাও। এম এর মানটা বলছে হচ্ছে 0.1, জি এর মান বলছে 9.8। এখানে আমাদের মান বের করতে হবে হচ্ছে এইচ এরটা, তো তুমি এইচ কে সেপারেট করে রাখো, অথবা এখানে এইচ প্লাস এক্স রাখো, সমস্যা নেই। এখানে হাফ, কে এর মান বলতেছে 1000, এক্স এর মান বলছে 0.1। এখন এখানে একটু ছোট করে কাটাকাটি করো বা ক্যালকুলেশন করো। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 0.98। এই দশমিকটা শিফট হয়ে যাবে আর কি। আর এখানে এটা কাটাকাটি করলে আসবে 500।
আর এটা গুণ করলে আসবে 0.01 কে গুণ করলে এটা আসবে 0.01। 0.01 এর দুটা শূন্য, হ্যাঁ মানে 2 ঘর দশমিকের পর, আর এখানে দুটা শূন্য বাদ যাবে, তাহলে গুণ হয়ে এটা হবে শুধুমাত্র 5। তাহলে আমার ডান পাশে থাকবে শুধুমাত্র 5। আর আমাদের বাম পাশে কি আছে? বাম পাশে এখনো কিন্তু h+0.1 আছে। তার আমি একটু লিখি h+0.1। এখন তুমি এটাকে ফার্দার ক্যালকুলেশন করো, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, h+0.1 হবে 5/0.98। এখন দেখি একটু ক্যালকুলেশন করে কত আসে। আচ্ছা, তাইলে আমাদের এই মানটা আসে হচ্ছে 5.10। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে h এর মানটা কত আসবে, 5.10 থেকে আবার 0.1 বাদ দিতে হবে। সো 0.1 বাদ দিলে এই ভ্যালুটা আসবে 5.0020, একটু বেশি ঘর নিলাম আর কি। তাহলে এত মিটার। কিন্তু দেখো এখানে কোয়েশ্চেন কিন্তু মিটারে চাই নাই, কি চাইছে? সেন্টিমিটার এককে কত এটা চাইছে। তাহলে সেন্টিমিটার এককে এই মিটারকে 100 দ্বারা গুণ দিলেই তো হয়, সেটা কত হবে? 500.20 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আচ্ছা, এবারে পরবর্তীতে তোমাদের সাথে আমার লেকচার 3-তে আবার ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।